বিএনপি সহ অন্যান্য সাইফুল ভাইদের গণতন্ত্র মঞ্চ সহ সব দলেরও বক্তব্য 5ই আগস্ট থেকে একই, অন্তর্বর্তী সরকারের বক্তব্য একই। আমি সংকটের স্বরূপটা বুঝতে পারছি না। আমাদের যেটা, ওনারা তো দুজন ওনাদের রাজনৈতিক অভিজ্ঞতায় বলল, আমরা ধরেন সুপ্রিম কোর্টের আইনজীবী ছাড়াও গণতন্ত্রে বিশ্বাসী একজন কর্মী এবং 90-এর গণভ্যুত্থানে যে খোকন ভাই আমাদের নেতা ছিলেন, সর্বদলীয় ছাত্রীকে 10 দফা দিয়েছিলাম আমরা। বাংলাদেশের মানুষের মানে দুশ্চিন্তাটা কি নিয়ে, এত বড় রক্ত ক্ষয় দিয়ে 30 লাখ শহীদের আত্মার বিনিময়, 2 লাখ মা বোনের সম্ভ্রম বিনিময় 72 আসলো। সারা দেশের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবের উপর আস্থা রাখলো। উনি শেষ পর্যন্ত বাকশাল উপহার দিয়ে নিজেও ধ্বংসের প্রাপ্ত গেলেন, জাতিকেও ধ্বংস করলেন। কোনো মানে যৌক্তিক সংস্কার তো দূরে কথা, পুরো পাকিস্তান স্টাইলে দেশ চালানো শুরু হলো, মানুষ ধাক্কা খেলো। তারপরে তো নানা ঘটনা পরক্রমায়, ইভেন 91-তে আমার কাছে নাই, আমার স্মরণে আছে, খোকন ভাইয়ের কাছে থাকতে পারে, সর্বদলীয় ছাত্রৈক্য যে 10 দফা দিয়েছিল আমাদের নেতারা, আমরা শহীদ মিনারে জেহাদের লাশকে ঘিরে যে ঐক্য হয়েছিল, তার যদি 4-5 দফা পালন করত পরবর্তী সরকারগুলো, তাহলে আজকে বাংলাদেশ এই জায়গায় পৌঁছাতো না, বা শেখ হাসিনা নির্বাচিত স্বৈরাচার থেকে একটি ফ্যাসিস্ট থেকে গণহত্যাকারীতে পৌঁছাতো না, কিংবা ধরেন 3 জোটের রূপরেখার কোনো রফাই বাস্তবায়ন হয়নি। ফলে আমি একজন নাগরিক হিসাবে মনে করি আমাদের রাজনীতিবিদদেরও নিজেদেরও ইন্ট্রোস্পেকশন দরকার, যে আমরাও যেন শুধু মানে ক্ষমতায় যাবার আগে যেন সব ওয়াদা রাখি, যাওয়ার পরে আর ওয়াদা রাখতে পারি না, বা কেন রাখি না। এই কারণেই মানুষের এবার একটা আস্থা হয়েছিল, এবং সমস্ত রাজনৈতিক দলগুলো আমি তো বলবো এখনও সহায়তা করছে, এটি একটি ভালো লক্ষণ। আমি নাগরিক হিসাবে এটা সব রাজনৈতিক দলকে প্রশংসা করি, আরও হয়তো সহযোগিতা। কিন্তু এই সরকারের, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপর আস্থা রেখেই বলছি, মানে সমস্যাটা কি আমাদের বাংলাদেশের, হয়তো আমি থেকেও এই রোগে আক্রান্ত, মায়োপিক চিন্তা, অর্থাৎ আমিই সব। ধরেন এই সরকারের আইন মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে, আজ পর্যন্ত সুপ্রিম কোর্ট বারের সব দল মত, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদে সিনিয়র আইনজীবীদের সঙ্গে কোনো বৈঠক করতে আমরা দেখলাম না। কার ওনার পছন্দের 1 2 3 জনকে নিয়ে বিচার বিভাগের সংস্কার সাইফুল ভাই ভালো বলতে পারবে, খোকন ভাই বলতে পারবে, এটা সেই আমাদের আইনজীবীদের নেতা শামসুল হক চৌধুরীর আমল থেকে সৈয়দ ইশতাক আহমদ, ডক্টর কামাল হোসেন, টি.এইচ. খান, আপনি ভালো বলতে পারবেন। এগুলো বহু আগে সেট করা আছে, এর জন্য এত পণ্ডিতি করতে হয় না, এর জন্য এত ঐক্যমতের কমিশন না। বিএনপির 31 দফা বা পরবর্তীকালে সব আন্দোলনরত শেখ হাসিনার ফ্যাসিস্ট আন্দোলনের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনেরও দাবি আছে। যেমন কিছু কিছু সংস্কার তো অতি দ্রুত করা যায়। যেমন আমি একটা বলি, আপনি দেখেন আমার ভয়টা কি জানেন, আপনি নানা সময় এগুলো সুযোগে এত বেশি আমরা মানে আমাদের পটভূমিটা বিস্তৃত করে ফেলি যে ফোকাসে পরে আর আনতে পারে না। বোঝেন, ঘুড়ি চালানো দেখেছেন না, আপনি যদি দড়ি বেশি ছেড়ে দেন পরে আর সুতা কিন্তু টানতে পারেন না। ধরেন আর্টিকেল 70 আর এমপিদেরকে, এই সাইফুল ভাই, খোকন ভাইদের মতো আরও যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, যাদেরকে দুর্বৃত্ত ব্যবসায়ীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না, কখন হলে ছোট্ট 2-3টা কাজ, এমপি সাহেব অর্থাৎ সংসদ সদস্যরা উন্নয়নমূলক কার্যের রস্যর মধ্যে থাকবে না, এটা তাদের কাজ না। তাদের কাজ আইন প্রণয়ন করা, সরকারের সমালোচনা, প্রশংসা, সংসদীয় কমিটি। আর্টিকেল 70 যেটা অনুচ্ছেদ 70, সেটার আমি মনে করি একজন আইনের ছাত্র হিসেবে 2টি ক্লজ রেখে দিলেই অনেক সংস্কার হয়ে যাবে। একটা হচ্ছে নো কনফিডেন্স মোশনে দলীয় হুইপিংয়ের বিরুদ্ধে ভোট দিতে পারবে না, কারণ এই আর্টিকেল 70 হওয়ারও একটা রেকর্ড আছে। পাকিস্তান আমলে অনেক এমপি কেনা বেচা হয়েছে, যুক্ত ফ্রন্ট, এক্স্যাক্টলি। আরেকটা হচ্ছে বাজেট পাশ করতে হবে, সেখানে দলীয় হুইপিং লাগবে। কিন্তু আইন প্রণয়ন করা, কোনো মন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা করা, যে কোনো বিষয়ে প্রশ্ন করা, এটা এমপিদের। আপনি এই সংস্কারগুলো করেন, দেখবেন অনেক কাজ সহজ হয়ে যাবে। এবং আমি যেটা মনে করি, আরেকটা, আমি সাইফুল ভাইয়ের সঙ্গে একদম একমত, এবং আমার শ্রদ্ধেয় খোকন ভাইয়ের সঙ্গে, এই সরকারের কোনো অবস্থাতেই মানে কোনো দলের প্রতি সে দুর্বল, এইটা কোনো আচরণ দ্বারা, কোনো কথাবার্তা দ্বারা, কোনো উপদেষ্টাদের কার্যক্রম দ্বারা এইটা প্রতিভাত হলে এটা খুব আমরা গভীর সংকটে নিপতিত হবে। যেটা সম্প্রতি যেটি হলো, সেটি আপনার কি মনে হয়, যেটি ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব নেয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে যে একটি দেখেন টানাপোড়েন হলো, এইখানে হচ্ছে যোগ্যতার প্রশ্ন। আপনি কে কোনটা রায় দিয়েছে পরের কথা। ইশরাক সাহেব যখন জিতলেন নির্বাচনী ট্রাইব্যুনালে, ইলেকশন কমিশন তো গেজেট করে দিল,
আমার মুশকিল হচ্ছে, আমি পক্ষে বিপক্ষে পরে বলি, একজন আইনজীবী হিসাবে গেজেট হলে তো আপনি ওত দিতে বাধ্য, আপনি তাহলে আপিল করলেন না কেন? এই যে আপনাকে কি বলবো, মানে আমি কঠোর কথা আর বলতে চাই না, এই যে সিদ্ধান্তহীনতা, এটা কিন্তু অযোগ্যতা। চার্চিলকে প্রশ্ন করেছিল যে আপনার সরকারের সাফল্য কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত বড়? চার্চিল বলেছিল বিকজ আমি দ্রুত সিদ্ধান্ত নিয়েছি এবং যেটা করেছি ফুল হার্টেডলি করেছি। এই সরকারের এইগুলোতে তো সমস্যা। তারপর দেখেন, আমি একটা বলি, নিশ্চয়ই আমার সহযোগী শ্রদ্ধেয় আলোচকরাও একমত হবেন, বৃহস্পতিবার থেকে যখন এই নাহিদ ইসলাম সাহেব বোধহয় খোকন ভাই প্রথম এসে বলল, তারপর থেকে পুরো দেশটাকে আপনি গুজবের দেশে বানালেন কেন? এইটা তো জনবান্ধব সরকারের বৈশিষ্ট্য না। এগুলো হচ্ছে ফ্যাসিস্ট সরকারগুলো এরকম করে, অন্ধকারে রাখে মানুষকে উদ্বেগের মধ্যে, এবং যখনই গুজবের ডালপালা ছড়ায় তখনই নানা ধরনের চক্রান্ত হয়। আপনি তো শুক্রবার সকালে বলে দিতেন যে না, আমরা আছি, আমরা সব দলকে ডাকছি। এবং আমি একজন গণতন্ত্রে বিশ্বাসী মানুষ হিসাবে আমি তো প্রশংসা করব, গতকাল থেকে আজ পর্যন্ত খোকন ভাইদের দল, সাইফুল ভাইয়ের দল, সব দল তো এত কিছুর পরও গিয়ে তো আবার সহায়তা করছে। এই সুযোগ তো বঙ্গবন্ধুও পায়নি, অন্য কোনো সরকারও পায়নি, কিন্তু সবসময় একটা স্ট্রং অপোজিশন ছিল, কিন্তু সবাই চাচ্ছে। এবং দৃশ্যমান সংস্কার আমি মনে করি, আমি যেটা বললাম সংসদের প্রণালীর ব্যাপারে, বিচার বিভাগে, নির্বাচন কমিশনে অনেক সম্ভব ছিল। আচ্ছা, আরেকটা বলেন তো, না বিএনপি, না সাইফুল ভাইদের কমিউনিস্ট ওয়ার্কার্স পার্টি বিপ্লবী, বা গণতন্ত্র মঞ্চ, বা ইসলামী দলগুলো, বা মধ্যপন্থী দল কেউ বলেছে যে দুর্বৃত্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিয়েন না? সেটা অ্যাকশন হচ্ছে না কেন? তাদের বিরুদ্ধে দুর্নীতির বিচার কাজ শুরু হচ্ছে না কেন? আমি শেষ করে দেই, কেউ, এটা সবাই সচেতন, কেউ বলছে না যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শেখ হাসিনাদের বিচার একদম শেষ পর্যন্ত হবে, কিন্তু 9 মাসে তো ট্রায়াল শুরু হয়ে যাওয়ার কথা, সাক্ষী শুরু হওয়ার কথা, যেটা আজকে হলো। হ্যাঁ, আজকে না হয় কেবল এই দেরিটাই মানুষকে, কোনো যে বলে না ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়, অতীতে এরকম দেরি আমরা দেখেছি তো অনেকগুলো সরকারের। আমি এই সরকারকে অনুরোধ করব, ফোকাসটা বড় না করে কাজটার পরিধি কমিয়ে আনেন। একটা সুষ্ঠু, ওনার ভাষায়, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ভাষায়, সেরা নির্বাচন দেওয়ার জন্য যা যা সংস্কার জরুরি সেটার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কোনো দ্বিমত নেই, সেগুলো করে নির্বাচনী দিয়ে এগিয়ে যাওয়া। না হলে কিন্তু যেন তেনভাবে নির্বাচন দিলে তাহলে কোনো আন্দোলনে যে এত আত্মত্যাগ বা আমাদের জাতির আকাঙ্ক্ষা, এইটা পূরণ হবে না। আর বন্দর এবং করিডোর নিয়ে আমি মনে করি না যে এই সরকারের এই নিয়ে সিদ্ধান্তের এত তড়িঘড়ি। আরেকটি বিষয় আমি বলে শেষ করি, জনগণের নাগরিক হিসাবে থাকতে হবে। রাজনৈতিক সরকার আসলে তারা যদি দাবি দেওয়া না মানে, তারা যদি এই সংস্কারগুলো না করে, তো জনগণের সামনে তো রাজপথ খোলা আছে। তো সুতরাং সব কাজই এই সরকার করে যাবে, বাকিরা কোনো কাজ করবে না, এটা কোনো মানে যুক্তিসঙ্গত কথা না। আমি মনে করি যেন তেন নির্বাচন করে কলঙ্ক নিয়ে বিদায় নেওয়ার চাইতে যৌক্তিক সংস্কার করে রাজনৈতিক দলগুলো শ্রেণী পেশার মানুষকে আস্থায় নিয়ে, উনি জাপান থেকে ফিরে কোরবানি ঈদে সবাই মিলে ঈদ ভালো মতো করার পর মধ্য জুনের মধ্যে রোডম্যাপটা ঘোষণা করে দেন। তাতে আমি মনে করি বিএনপি সহ অন্যান্য, আপনার বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ অন্যান্য সকল দল মাসের ব্যাপারে 1-2 মাস 3 মাসের অদল বদলে সমস্যা হবে না, কিন্তু আপনার লক্ষ্যবস্তু ঠিক হবে।